শ্রীকান্ত তৃতীয় পর্ব, আলোচনার অষ্টম পর্ব। শ্রীকান্ত তৃতীয় পর্ব শুরু হয়েছে শ্রীকান্তর এই কথায়, একদিন যে ভ্রমণ কাহিনীর মাঝখানে অকস্মাৎ যবনিকা টানিয়া দিয়া বিদায় লইয়াছিলাম, এই বহু দিবসের বন্ধ দুয়ার আবার আমাকে আসিয়াই খুলিতে হইল। অর্থাৎ তৃতীয় পর্বে আবার রাজলক্ষ্মী ফিরে এসেছে স্বমহিমায়, এসেছে তার প্রকাশের আর এক বৈচিত্র্য নিয়ে। গ্রামের বাড়ি ছেড়ে রাজলক্ষ্মীর সঙ্গে তার পাটনার বাড়িতে আসার সময় শ্রীকান্তর মনে হয় রাজলক্ষ্মীর অন্তর বাহির আমার কাছে আজ আলোর ন্যায় স্বচ্ছ হইয়া গেছে। সে কেমন করিয়া এতদিন বৎসরের পর বৎসর ব্যাপিয়া পিয়ারির জীবনযাপন করিতে পারিল। পাটনায় কয়েকদিন থাকার পর জ্বর যখন ছাড়ল, তখন ডাক্তার রোগীকে নিয়ে কোথাও বায়ু পরিবর্তনের উপদেশ দিলেন। রাজলক্ষ্মী তখন স্থির করল বীরভূমে সাঁইথিয়া স্টেশন থেকে 10-12 ক্রোশ দূরে গঙ্গামাটি নামে জায়গায় তার যে জমিদারি কেনা হয়েছিল, সেখানে গ্রামের পরিবেশে তারা কিছুদিন বাস করবে। ভৃত্য রতনের মনে হলো সব অনাছিষ্টি কাণ্ড কারখানা। সাঁইথিয়া স্টেশনে নেমে গরুর গাড়িতে গঙ্গামাটি যাওয়ার আগে গাছতলায় রাজলক্ষ্মী যখন শ্রীকান্তকে কিছু খাইয়ে নেওয়ার ব্যবস্থা করছে, তখন বজ্রানন্দ নামে 20-21 বছরের এক সুকুমার সন্ন্যাসী তার একটা ভারী বাক্স তাদের গাড়িতে তুলে নেওয়ার অনুরোধ জানাতে এলো। রাজলক্ষ্মী অল্প সময়ের মধ্যেই তাকে স্নেহের বাঁধনে বেঁধে ফেলল। গঙ্গামাটিতে এসে তাদের সঙ্গে একদিন থেকেও গেল। বিদায় নেওয়ার সময় শ্রীকান্তকে বলল, আশ্চর্য দেশ এই বাংলাদেশটা, এর পথে ঘাটে মা বোন, সাধ্য কি এদের এড়িয়ে যাই। বজ্রানন্দ চলে গেলে রাজলক্ষ্মী শ্রীকান্তকে প্রশ্ন করে, সংসার না ছাড়লে কি ভগবান পাওয়া যায় না? শ্রীকান্ত কৌতুক করে বলে, এর কোনোটার জন্যই আমি ব্যাকুল নই লক্ষ্মী। এসব ঘোরতর প্রশ্ন আমাকে তুমি করো না, আমার আবার জ্বর আসতে পারে। তারপরেই আবার যোগ করে, তোমার ওই আনন্দ ভায়াটিও গেরুয়া সত্ত্বেও যে ঈশ্বর প্রাপ্তির জন্যই বেরিয়ে এসেছেন আমার তো বিশ্বাস নয়। তার কারণ আমিও বার কয়েক সাধু সঙ্গ করেছি, তাদের কেউই আজও ওষুধের বাক্স ঘাড়ে করে বেড়ানোকে ভগবত লাভের উপায় নির্দেশ করে দেননি। সে ভগবানের সন্ধানে বার না হলেও মনে হয় যার জন্যে পথে বেরিয়েছে সে তারই কাছাকাছি, অর্থাৎ আপনার দেশ। তাই তার ঘর বাড়ি ছেড়ে আসাটা ঠিক সংসার ছেড়ে আসা নয়। সাধুজি কেবলমাত্র ক্ষুদ্র একটি সংসার ছেড়ে বড় সংসারের মধ্যে প্রবেশ করেছেন। এরপর আসে গঙ্গামাটিতে মধুবনের মেয়ের বিয়ের কথা। বিবাহ মণ্ডপে প্রবল ও স্থূলকায় শিবু পণ্ডিত দুর্বল ও ক্ষীণজীবী রাখাল পণ্ডিতের হাত চেপে ধরে আছে, কেননা রাখাল পণ্ডিত ভুল মন্ত্র পড়াচ্ছে। মধুডোমায় কন্যায় নমঃ, ভগবতী ডোমায় পুত্রায় নমঃ। শিবু পণ্ডিত সে মন্ত্র ঠিক করে বলে, মধুডোমায় কন্যায় ভোজ্যপত্রং নমঃ, ভগবতী ডোমায় পুত্রায় সম্প্রদানং নমঃ, যতদিন জীবনং ততদিন ভাতু কাপড় প্রদানং স্বাহা। সকলেই এক বাক্যে স্বীকার করে, হ্যাঁ, একজন শাস্ত্রজানা লোক বটে, মন্ত্র পড়ালে বটে। রাখাল পণ্ডিত এতকাল আমাদের কেবল ঠকিয়েই খাচ্ছিল। বিবাহ মণ্ডপ থেকে রাজলক্ষ্মীর হাত ধরে শ্রীকান্ত বাড়ি ফিরে এলে রাজলক্ষ্মী হাসির প্রবাহে বিছানায় লুটিয়ে পড়ে, আর শ্রীকান্ত বলে, রাখালের যাই হোক, শিবু পণ্ডিতের মন্ত্রগুলো ঠিক ঋষির উবাচ বলে মনে হলো না, কিন্তু
তবু তো এদের কোনো মন্ত্রই বিফল হয়নি। এদের দেওয়া বিবাহ বন্ধন তো আজও তেমনি দৃঢ়, তেমনি অটুট আছে। পরের দিন গঙ্গামাটি ভূখণ্ডের ম্যানেজার কুশারি মশাইয়ের নিমন্ত্রণ রক্ষার জন্য রাজলক্ষ্মী অতি সাধারণ বেশে বেরোলো। শ্রীকান্ত বলল, একে একে যে সমস্তই ছাড়লে দেখছি, কেবল আমিই বাকি রয়ে গেলাম। প্রত্যুত্তরে রাজলক্ষ্মী হেসে বলে, এমন তো হতে পারে এই একটার মধ্যেই সমস্ত রয়ে গেছে, তাই যেগুলো বাড়তি ছিল সেগুলোই একে একে ঝরে যাচ্ছে। তোমার বড় আর তো আমার কিছুই নেই, তোমাকেও যার বদলে অনায়াসে দিতে পারি, আমাকে সেই আশীর্বাদ করো।